হরমুজ আর আগের পরিস্থিতিতে ফিরবে না বলে জানালো ইরান। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত 1499 শিক্ষা প্রতিষ্ঠান। যুদ্ধে কোণঠাসা হয়ে ইসরায়েলের সাথে লড়াই চালিয়ে যাবার ঘোষণা হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যের মিত্রদের $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন দিল আমেরিকা। গাজামুখী ফ্লোটিলায় আটক 2 কর্মীর আটকাদেশ বাড়ালো ইসরায়েলি আদালত। সিরিয়ার আলেপ্পোয় অতিবৃষ্টির ফলে বাঁধ ধসে বন্যা, ডুবে গেছে শত শত হেক্টর কৃষি জমি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল মামুন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে ইরানি জাহাজ জব্দ করাকে জলদস্যুতার সাথে তুলনা করেছেন, অন্যদিকে তেহরান ঘোষণা দিয়েছে এই প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। দুই দেশের এই অনড় অবস্থানে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে প্রতিদিন বদলাচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশ সফরকালে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত স্পষ্ট বার্তা দিয়েছেন যে কৌশলগত এই জলপথের উপর তেহরান তার নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে। আমরা হরমুজ প্রণালী থেকে এক চুলো বিচ্যুত হব না। এটি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। নতুন আইন অনুযায়ী জায়নবাদী ইসরায়েলের কোনো জাহাজকে এই পথ ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এমনকি আমেরিকা সহ শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি থাকবে। অন্যান্য দেশের জাহাজকে আমাদের আইন ও বিশেষ অনুমতি সাপেক্ষে ফি প্রদান করে চলাচল করতে হবে। নিরাপত্তা ও পরিবেশগত সেবার দোহাই দিয়ে জাহাজগুলো থেকে অর্থ আদায়ের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের নতুন এক চ্যালেঞ্জ। তেহরানের এই অনমনীয় অবস্থানের বিপরীতে ওয়াশিংটনের কৌশল পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ জব্দ করার অভিযানকে সরাসরি জলদস্যুতার সাথে তুলনা করেছেন। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে সরব হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক্স পোস্টে এক বিবৃতিতে ট্রাম্পের জলদস্যুর মতো আচরণের এই বক্তব্যকে অপরাধমূলক কর্মকাণ্ডের জঘন্য স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি একে আন্তর্জাতিক নৌ চলাচল আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করে জাতিসংঘকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ ৬৫তম দিনে পদার্পণ করলেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে তেহরানের পক্ষ থেকে দেয়া ১৪ দফার একটি শান্তি প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প পর্যালোচনা করছেন, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তবে এই প্রস্তাবের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে একটি অনিবার্য শর্ত বা রেড লাইন হিসেবে গণ্য করছেন। অন্যদিকে ইরান এই বিষয়টি আপাতত আলোচনার বাইরে রেখে শুধু অর্থনৈতিক ও সামরিক নিশ্চয়তা চাইছে। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে কূটনৈতিক সমাধানের চেয়ে সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কাই বেশি প্রকট হয়ে উঠছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান জুড়ে মোট 1486টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের স্কুল সংস্কার, উন্নয়ন ও সরঞ্জাম সংস্থার প্রধান হামিদ রেজা খান মোহাম্মাদি জানান, ইরানের 22টি প্রদেশের 153টি জেলায় এসব হামলার প্রভাব পড়েছে। এর মধ্যে 11টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এছাড়া 1489টি স্কুল ও শিক্ষা সংক্রান্ত স্থাপনার মধ্যে 1214টি স্কুল এবং 275টি শিক্ষা সম্পর্কিত অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত এসবের মধ্যে 969টি প্রতিষ্ঠান মেরামত করে আবার শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। স্কুল ছাড়াও 30টির বেশি বিশ্ববিদ্যালয় এবং 55টির বেশি লাইব্রেরি হামলার শিকার হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হরমুজগান প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে বড় ধরনের কৌশলগত এবং রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 2 মার্চ শুরু হওয়া এই যুদ্ধে দক্ষিণ লেবাননের বিশাল অংশ এখন ইসরায়েলি বাহিনীর দখলে। পাশাপাশি প্রাণ হারিয়েছেন গোষ্ঠীটির কয়েক হাজার যোদ্ধা। অভ্যন্তরীণ রাজনীতিতেও হিজবুল্লাহ সশস্ত্র অবস্থানের বিরুদ্ধে কঠোর হচ্ছে লেবানন সরকার। তবে হিজবুল্লাহর দাবি, নিজেদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা এই লড়াই চালিয়ে যাবে।
ইসরায়েলের সাথে যুদ্ধে সরাসরি জড়িয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত ২ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখন ইসরায়েলি বাহিনীর দখলে। এই সংঘাতে কয়েকশো হাজার হিজবুল্লাহ যোদ্ধা প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন কয়েকশো হাজার লেবানিজ। ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকান ও ইসরায়েলি হামলার ২ দিন পর হিজবুল্লাহ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। গোষ্ঠীটি মনে করেছিল আঞ্চলিক এই যুদ্ধে যোগ দেয়া ইসরায়েলের একতরফা হামলার চক্র ভাঙার একটি সুযোগ। যখন আমেরিকা ও ইসরায়েলিরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, আমরা এটিকে আমাদের জন্য সঠিক সুযোগ হিসেবে দেখেছি। ইসরায়েলিরা কোনো প্রতিশোধ বা পাল্টা আঘাতের ভয় ছাড়াই আমাদের লক্ষ্যবস্তু বানাবে, গুপ্ত হত্যা চালাবে কিংবা বোমা বর্ষণ করে মানুষ হত্যা করবে। এই যে নিষ্ঠুর চক্র বা সমীকরণ, তা ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময়। ওয়ার ফ্রন্টে ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে বৈরুতে হিজবুল্লাহর উপর রাজনৈতিক চাপও বাড়ছে। লেবানন সরকার গত এপ্রিলে কয়েকশো দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের সাথে সরাসরি আলোচনায় বসেছে, যা হিজবুল্লাহর আদর্শিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। হিজবুল্লাহ লেবানন সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে। হিজবুল্লাহ এই যুদ্ধকে সার্বভৌমত্বের লড়াই হিসেবে দেখছে। গোষ্ঠীটি মনে করে তাদের এই আত্মত্যাগ লেবাননের উপর ইসরায়েলের একতরফা খবরদারি বন্ধ করবে। অন্যদিকে হিজবুল্লাহ সশস্ত্র অবস্থানের বিরুদ্ধে জনমত ক্রমশ বাড়ছে। বিরোধী দলগুলো মনে করছে গোষ্ঠীটির এই কর্মকাণ্ড লেবাননকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তবে হিজবুল্লাহ এখনও ইরানের উপর পূর্ণ আস্থা রাখছে। তাদের বিশ্বাস তেহরান বৈরুতের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো আঞ্চলিক সমঝোতায় যাবে না। ইরানের সাথে তাদের জোরালো সমন্বয় শেষ পর্যন্ত একটি সম্মানজনক যুদ্ধবিরতি নিশ্চিত করবে। এটি কেবল সংখ্যার হিসাব নয়। আমরা মানুষের জীবনের পরোয়া করি না তা নয়, কিন্তু আমাদের কাছে মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করা বেশি জরুরি। যখন আপনি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে নামবেন, তখন কতজন মানুষ মারা যাবে সেই হিসাব করা চলে না। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখালেও তা কোনো কৌশলগত বিজয় বয়ে আনেনি। ইসরায়েল এখনও লেবাননের অভ্যন্তরে তাদের তথাকথিত বাফার জোন বজায় রেখেছে এবং সীমান্ত এলাকাগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ অদম্য সাহস দেখিয়েছে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে, কিন্তু এটি কোনো কৌশলগত অর্জন নয়। ইসরায়েল এখনও লেবাননে হামলা চালাচ্ছে এবং তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ লেবাননকে ক্রমেই একটি দীর্ঘমেয়াদী অভ্যন্তরীণ অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকান মধ্যস্থতায় গত 16 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ থামছে না। হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি দাবি ও অভিযোগে ভোগান্তি বাড়ছে সাধারণ লেবানিজদের। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। আমেরিকার পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ইরানকে ঘিরে চলমান আমেরিকা ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি পরিস্থিতি দেখিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত এই অস্ত্র সরবরাহের অনুমোদন দেন। এই চুক্তির আওতায় থাকছে ইসরায়েলের জন্য প্রায় $992 মিলিয়ন অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম এবং সংশ্লিষ্ট সরঞ্জাম, কুয়েতের জন্য $2.5 বিলিয়ন ব্যাটল কমান্ড সিস্টেম, কাতারের জন্য প্রায় $5 বিলিয়ন APKWS ও প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় মজুদ এবং এর জন্য $148 মিলিয়ন APKWS। এর আগে গত মার্চেও আমিরাত, কুয়েত ও জর্ডানের জন্য মোট $16.5 বিলিয়ন আলাদা অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল। গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলা থেকে আটক 2 কর্মীর আটকাদেশ রবিবার আরও 2 দিন বাড়িয়েছে একটি ইসরায়েলি আদালত। স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে গত 29 এপ্রিল আটক হন। তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হলেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা 100-রও বেশি প্যালেস্টাইনপন্থী কর্মীকে গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। গত 12 এপ্রিল স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে। মানবাধিকার সংগঠন আদালা জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ আটকদের বিরুদ্ধে যুদ্ধকালে শত্রুকে সহায়তা, বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ, সন্ত্রাসী সংগঠনকে সহায়তা প্রদান সহ বিভিন্ন অভিযোগে 4 দিনের আটকাদেশ চেয়েছিল। তবে 2 কর্মীর আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, ইসরায়েলে নেওয়ার পথে 2 কর্মীর উপর সহিংসতা চালানো হয় এবং তাদের হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল।
সিরিয়ার আলেপ্পো শহরের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতে একাধিক বাঁধ ধসে পড়ে, এতে ডুবে গেছে কৃষিজমি ও বসতবাড়ি। ক্ষতির মুখে পড়েছেন শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। টানা বৃষ্টিতে স্রোতের পানিতে ভেঙে পড়েছে সিরিয়ার আলেপ্পোর কুয়েক নদীর ওপর থাকা আল সিহা বাঁধ। মার্চের মাঝামাঝি থেকে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই মাটির বাঁধ এবার বড় ধরনের ধসের মুখে পড়ে। ড্রোন ফুটেজে দেখা যায় দিগন্ত জোড়া জমি পানিতে তলিয়ে গেছে, ঘরবাড়ি এমনকি সোলার প্যানেলও পানিতে ঘেরা। ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। বালুর বস্তা দিয়ে বাঁধ মজবুত করার চেষ্টা করছেন তারা। স্থানীয়রা জানান, তালাজিন ও তাল আঘার গ্রামের কাছে একাধিকবার বাঁধ ভেঙেছে। পানি কমার কোনো লক্ষণ নেই, বরং বাড়ছে। তবুও সীমিত সামর্থ্যে পানি সরানোর কাজ করছেন কৃষকরা। আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি, আর খরচ চালানোর মতো সামর্থ্য নেই। পানির স্তর প্রায় 5 মিটার। যদি বাঁধ আবার ভেঙে যায় তাহলে আমাদের সব ফসল শেষ হয়ে যাবে। তাই আমরা জমির পাশে পাহারা দিচ্ছি। বেশ কয়েকবার বাঁধ ভেঙে গেছে। আমরা পানি সরিয়েছি এবং আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যতটা পারি পানি পাম্প করে বের করার চেষ্টা করছি, কিন্তু পানি কমছে না, বরং বাড়ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 560 হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত বৃষ্টিতে বাঁধে চাপ তৈরি হয়ে আংশিক ধস নামে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। 12টির বেশি এক্সকাভেটর দিয়ে মেরামত কাজ চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও কৃষকদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। বারবার বাঁধ ধস ও বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন আলেপ্পোর কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খাদ্য উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।